আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্নো টিভিতে। শুরুতেই শিরোনাম। দলে দলে মারা যাচ্ছে ইহুদি সেনারা, বাড়ছে আত্মহত্যার প্রবণতা। মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের বিতাড়নের সূচনা, ইরানের পর হামাসের সাথে ঐক্য করছে সৌদি আরব। বাখমুতে ব্যাকফুটে ইউক্রেন, যুদ্ধে নিহত মার্কিন নাগরিক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বর্তমানে অবৈধ ইসরায়েল বিশ্বের শক্তিশালী দেশগুলোর একটি। অর্থনৈতিক ও সামরিক শক্তিতে তারা অজেয়। বিশ্ব মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েল এখন দখলদার চরিত্রের উজ্জ্বল উদাহরণ। তবে সামরিক দিক দিয়ে নিজেদের যতই শক্তিশালী দাবি করুক না কেন, তাদের সেনাবাহিনীর সাহস নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। কারণ দখলদার রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে আত্মহত্যার প্রবণতা দিনকে দিন বেড়ে চলেছে। দলে দলে আত্মহত্যা করছে ইহুদি সেনারা। বলা হচ্ছে যুদ্ধের মৃত্যুর ভয় থেকে এই সিদ্ধান্ত নিচ্ছে এসব সেনারা। ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হার্জি হালেভি সেনা সদস্যদের এই আত্মহত্যার ঘটনাকে মারাত্মক উদ্বেগজনক বলে সতর্ক করেছেন। যুদ্ধ এড়াতে ইসরায়েলি সেনাদের আত্মহত্যা ও নিজ পায়ে গুলি করে আহত হয়ে যুদ্ধ থেকে বিরত থাকার খবর প্রকাশ হয় অতীতেও। ইসরায়েলের সরকারি টেলিভিশন চ্যানেল কান এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে জেনারেল হার্জি হালেভি পরিস্থিতিকে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর জন্য বিপজ্জনক এবং ভয়ঙ্কর চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন। তিনি ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষকে এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী চলতি মাসে ইসরায়েলের ৩ জন সেনা আত্মহত্যা করেছে, যার মধ্যে গত সপ্তাহে মারা গেছে 2 জন। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুসারে গত বছর ইউনিফর্ম পরা অবস্থায় 44 জন সেনা মারা গেছে। তার আগের বছর এই সংখ্যা ছিল 31 জন। 2017 সালে বিভিন্ন কারণে 55 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এদের মধ্যে 16 জন আত্মহত্যা করেছেন। নিজ বাহিনীর গুলিতে নিহত হয়েছেন আরও 12 জন। এর আগে 2014 সালে দখলদার ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের অনেকেই নানা অজুহাতে গাজা যুদ্ধে অংশ নেওয়া থেকে বিরত ছিল। অনেক সেনা সে সময় ট্যাঙ্কে চড়ে গাজায় ঢুকতে অস্বীকৃতি জানায় এবং যুদ্ধের পরিণতি নিয়ে চরম হতাশার শিকার 15 ইসরায়েলি সেনা আত্মহত্যার পদক্ষেপ নেয়। সে সময় 60 জন ইসরায়েলি সেনা নিহত ও 100-রও বেশি আহত হয়। হামাস দাবি মতে তারা অন্তত 110 জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। কেবল ফিলিস্তিনি স্নাইপারদের গুলিবর্ষণে নিহত হয় অন্তত 11 ইহুদি সেনা এবং ফিলিস্তিনি সংগ্রামীরা ধ্বংস করে 36টি ইসরায়েলি সাজোয়া যান। গাজায় আগ্রাসন চালাতে গিয়ে একজন ফিলিস্তিনি কমান্ডার হাতেই এক অফিসার সহ 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সম্প্রতি দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী নেফতালি বেনেট বলেন, বর্তমানে ইসরায়েল নজিরবিহীন পরিস্থিতির শিকার এবং পতনের মুখে রয়েছে। ইহুদিদের ঐক্যবদ্ধ রাষ্ট্র যে অতীতে 2 বার ভেঙেছে সে কথা উল্লেখ করে নেফতালি বলেন, প্রথমবার এটি ঘটে রাষ্ট্র গঠনের 80 বছর পর এবং দ্বিতীয়বার ঘটে আরও 77 বছর পর। এখন আমরা আছি তৃতীয় যুগে, আর সামনে আমাদের 80 বছর পূর্তি হবে। আসল সময় এখনই। দেখি ইসরায়েলকে আমরা পতন থেকে বাঁচাতে পারি কিনা। অন্যদিকে ইরানের সাথে সম্পর্কের পরে এবার ফিলিস্তিনের হামাসের সাথে সুসম্পর্ক গড়তে যাচ্ছে সৌদি আরব, আর এতেই চিন্তার ভাঁজ পড়েছে ইসরায়েলের। তবে তার চেয়ে বেশি চিন্তিত যুক্তরাষ্ট্র, কারণ এর ফলে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের বিতাড়নের সূচনা হিসেবে উল্লেখ করেছেন কেউ কেউ। ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাসের সাথে বহু বছর ধরে সৌদি আরবের সম্পর্ক ভালো যাচ্ছিল না। সংগঠনটির সাথে সম্পর্ক আছে এমন অনেককেই বিভিন্ন সময় গ্রেপ্তার করেছে সৌদি আরব। কিন্তু সম্প্রতি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া লাগার সাথে সাথে উল্টে যাচ্ছে পাশার দান। হামাসের একটি জ্যেষ্ঠ প্রতিনিধি দল সম্প্রতি সৌদি আরব সফর করছেন। তাদের চেষ্টা সৌদি আরবের সাথে হামাসের সম্পর্ক পুনরুদ্ধার করা। সে সাথে এটাও জরুরি যে এমন নতুন রাজনৈতিক দৃশ্যপটে সৌদি আরবের সাথে ইসরায়েলের সরকারি সম্পর্ককে কোথায় নিয়ে যাবে। 2015 সালে হামাসের শীর্ষ নেতা হিসেবে খালেদ মিসাল সবশেষ সৌদি আরব সফর করেন। এবারের সফরে হামাসের প্রতিনিধি দলে রয়েছেন সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়া ও সাবেক প্রধান খালেদ মিসাল সহ আরও কয়েকজন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও সৌদি আরব সফর করছেন। 2007 সালে ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে বিশাল জয় পায় হামাস। সে সময় গাজা উপত্যকায় মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতা আন্দোলনের সঙ্গে হামাস যোদ্ধাদের সংঘর্ষের ঘটনা ঘটে। তখন থেকেই গাজা শাসন করছে হামাস। এরপরই হামাসের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের অবনতি হয়। 2019 সালে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার হুমকি হিসেবে চিহ্নিত করে হামাস সংশ্লিষ্ট অনেককে গ্রেপ্তার করেছিল সৌদি কর্তৃপক্ষ। কয়েক মাস আগে হামাস নেতারা সৌদি আরবের সাথে সম্পর্ক সংশোধন করতে চান এমন বার্তা দেওয়ার পর 2022-এ হামাসের সিনিয়র সদস্য মোহাম্মদ আল খোদারি সহ
অনেকে বন্দীকে মুক্তি দেয় সৌদি আরব। এদিকে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম তীরে চলমান সহিংসতা এবং জেরুজালেমের আল-আকসা মসজিদে সংঘর্ষের ফলে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সৌদি আরবের আগ্রহ ঝিমিয়ে গেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আব্রাহাম চুক্তি এবং সৌদি আরবকে অগ্রাধিকার দিয়েছিলেন, কিন্তু সৌদি আরব এবং অন্য মুসলিম দেশগুলো ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনার কারণে প্রকাশ্যে একটি চুক্তি করতে অনীহা প্রকাশ করে। চুক্তিটি হলে ইসরায়েলের সাথে সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারত সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। বেনিয়ামিন নেতানিয়াহু কট্টর ডানপন্থী সরকার প্রতিষ্ঠার পর থেকে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ, ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের বিষয়ে ইসরায়েলের বিপক্ষে বেশ কয়েকটি নিন্দা প্রকাশ করে সৌদি সরকার। শপথ নেয়ার কিছুক্ষণ আগে নেতানিয়াহু বলেছিলেন যে সৌদিদের সাথে সম্পর্ক স্বাভাবিক করার একটি চুক্তি দিয়ে ফিলিস্তিনিদের সাথে দীর্ঘস্থায়ী শান্তি আলোচনার পথে অনেক দূর এগিয়ে যাওয়া যাবে। এই দুই দেশ তাদের অভিন্ন আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে এক হতে আগ্রহী ছিল, কিন্তু সৌদি আরব ইরানের সমঝোতা হয়ে গেছে, যা ইসরায়েলের চুক্তি প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে। কূটনৈতিক এই পালা বদলে সৌদি ইরানের ঘনিষ্ঠ হয়ে উঠেছে, অথচ এখানে যুক্তরাষ্ট্রের ইচ্ছে ছিল ইরান ও তার বন্ধু দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েল ও সুন্নি মুসলিম প্রধান দেশগুলোর সামরিক তৈরি করে দেয়া। কিন্তু সৌদি যুবরাজের তৈরি পরিস্থিতি মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে দূরে ঠেলে দিচ্ছে। সবশেষ ইউক্রেন যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। পূর্ব ইউক্রেনের বাখমুত শহরে কয়েক মাস ধরে চলা যুদ্ধের জেরে বেশ কোণঠাসা হয়ে পড়েছে স্থানীয় বাহিনী। শহরের পশ্চিমাংশে বেশ কিছু উঁচু ভবন রুশ বাহিনী দখল করে নিয়েছে। এ অবস্থায় শক্ত প্রতিরোধ গড়ে তোলার মতো কৌশলগত সুবিধাজনক স্থান খুঁজে পেতে ইউক্রেনীয় বাহিনীকে বেগ পেতে হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ জানিয়েছেন, বাখমুত শহরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে রুশ বাহিনী। শহরের কেন্দ্রস্থল, রেল স্টেশন, শিল্পাঞ্চল সহ গুরুত্বপূর্ণ এলাকা এরই মধ্যে রুশ বাহিনী নিয়ন্ত্রণে এসেছে। বাখমুতের পশ্চিমাংশে মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় ট্যাঙ্ক ও আর্টিলারি সিস্টেম মোতায়েন করে কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ চালিয়েছে ইউক্রেনের সৈন্যরা। ওই এলাকা সহ নিকটবর্তী চাইকোভস্কি স্ট্রিট গতকাল রুশ সৈন্যরা দখলে নিয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানি পিএমসি এর মালিক ইয়েভগেনি প্রিগোজিন। টেলিগ্রামে এক পোস্টে প্রিগোজিন লিখেছেন, বাখমুতের কেবলমাত্র 2.9 কিলোমিটার ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। চাইকোভস্কি স্ট্রিট থেকে ইউক্রেনীয় বাহিনী ইভানোভস্কি এলাকায় অবস্থান নিয়েছে। সেখানে ইউক্রেনীয় অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ চলছে। প্রিগোজিন বলেন, গত 24 ঘণ্টায় পিএমসির ইউনিটগুলো বিভিন্ন দিক থেকে 230 মিটার অগ্রসর হয়েছে। আমরা মোট 58,000 বর্গমিটার জায়গা নিয়ন্ত্রণে নিয়েছি। এ সময় যুদ্ধে ইউক্রেনে 99 সৈন্য নিহত হয়েছে। রুশ বাহিনীর ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি কোনো তথ্য দেননি। বাখমুত পরিস্থিতি আলোচনার জন্য রুশ পার্লামেন্টে বক্তব্য রাখার আগ্রহ প্রকাশ করেছেন পশ্চিমা নিষেধাজ্ঞাভুক্ত প্রিগোজিন। এদিকে বাখমুতে রুশ বাহিনীর সঙ্গে কুপার অ্যান্ড্রুজ নামে এক মার্কিন নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত হয়ে গেছে। মার্কিন মেরিন ফোর্সের অবসরপ্রাপ্ত সার্জেন্ট কুপার গত বছরের মার্চে ইউক্রেন আসেন। কিয়েভ ও খেরসন অঞ্চলে যুদ্ধের পর কয়েক মাস আগে তিনি বাখমুতে স্থানান্তরিত হন। ওহাইওর অধিবাসী কুপার অ্যান্ড্রুজ নিজ শহরে কৃষ্ণাঙ্গ অধিকার কর্মী ও ফ্যাসিবাদ বিরোধী সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। রুশ সূত্রগুলো বলছে, এ নিয়ে মোট 16 জন মার্কিন নাগরিক ইউক্রেনে যুদ্ধরত অবস্থায় মারা গেছেন। মস্কোতে স্পর্শকাতর অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ওড়ানোর অভিযোগে 2 ইউক্রেনীয় নাগরিককে আটক করেছে রাশিয়ার নিরাপত্তা বাহিনী। রুশ সংবাদ মাধ্যম জানিয়েছে, শহরের অ্যাডমিরাল ওশাকভ স্ট্রিটের একটি বাড়ির আঙিনায় ড্রোন পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। তদন্ত কর্মকর্তারা ড্রোনের সম্ভাব্য উড্ডয়নস্থল নির্ণয় করে অভিযান চালান এবং সেখান থেকে ইউক্রেনের খেমেলনিৎস্কি শহরে 2 অধিবাসীকে আটক করেন।